যারা যারা আমার সাথে আছে পরে, কিরে আন্টি আপনার আইডিতে এগুলা কি ছাড়তেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কি বলেছে আমার আইডি, আমি তো আইডি চালাই না। আমার মনে হয়েছে যে এখন মনে হয় আমি খাই মরে যাই। মানে আমার এতটা কষ্ট লাগতেছে, একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। যতবার আমি কথা মনে করি ততবার আমার মেয়ের মুখটা আমার উপরে বাসে। হ্যাঁ, আমার সাথে আমার বাবাকে এড করছে। বাবা বলতে সৎ বাবা? আমার যে বাবা আছে এখন, উনাকে এআই দিয়ে বসাই দিয়েছে। তারপর আমার ছোট ভাই, যে ছোট ভাই সোহেল, ওরও দিছে। তারপর আমার মামা, যে মামা আমারে ছোট থেকে বড় করছে, পালছে, সেই মামার ছবিও দিছে। এই আপনার সাথে এইগুলো ছবির সাথে? হ্যাঁ, এগুলো ছবির সাথে। তারপরে আবার এলাকার মানে আমাদের বিচার আচার করে, আমাদের এলাকায় সর্দার বলে আরকি, উনার ছবিও দিছে। পুলিশ বলতেছে যে মানে ও যেহেতু দেশের বাহিরে, এজন্য আমাকে বলে ডাইরেক্ট কোর্টে গিয়ে উকিল দিয়ে তারপরে মামলা দিতে। হ্যাঁ, করেন নাই কেন? আপনার এই ক্যান্সারের মতোই অবস্থা এখন, আপনি অবশ্যই কোর্টে গিয়ে মামলা করেন। পুলিশ তো আপনাকে ঠিকই বলেছে, মামলা করেন নাই কেন? আপনি এখনই যান, এই অনুষ্ঠান শেষ করেই চলে যান। আমি আবারও বলতেছি আমার সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে সতর্ক করার জন্য, কারণ আমি জানি আমার এই অনুষ্ঠানটা অসংখ্য মানুষজন দেখবেন এবং আপনারা বাংলাদেশের আইন সম্পর্কে সচেতন। আপনারা যদি কেউ ভুলেও রাগের বশবর্তী হয়ে ইমোশনালি যদি কাজটা কেউ করেন, আমি তো হাজবেন্ডকে বিশ্বাস করছিলাম, আমি তো অন্য কোনো পুরুষে বিশ্বাস করি নাই। অন্য পুরুষে বিশ্বাস করলে হয়তো বা বলতে পারতাম যে ওর সাথে আমার কিছু হয়নি, আমি কি জন্য করলাম, কিন্তু ও তো আমার বিয়ে করা হাজবেন্ড ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি প্রবাসীর অন্তর্কথা। তার আগে আপনাকে বলছি, যদি আপনি আপনার জীবনের গল্প এখানে বলতে চান এবং সেই গল্পটি যদি কোনো অর্থে মানুষের শিক্ষামূলক কাজে লাগে, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা যে কোনো ধরনের গল্প হতে পারে, প্রবাসীর অন্তর্কথাতে প্রবাসীর জীবনের গল্প হতে হবে, লাইফের যে কোনো সেগমেন্টে হতে পারে, বাট আমাদের প্রত্যেকটা গল্পে, ইভেন ব্র্যান্ডিং বাংলাদেশ বলেন, ওয়ান বলেন, আরও যেসব অনুষ্ঠানগুলো আছে, প্রতিটা গল্পেই আমরা এমন কিছু দেওয়ার চেষ্টা করি যেখান থেকে চাইলে কেউ না কেউ কোনো না কোনো শিক্ষা সেখান থেকে নিতে পারে। মানে প্রত্যেকটা গল্পে আমরা কিছু না কিছু মেসেজ রাখবার চেষ্টা করি। এখন সেই মেসেজে আপনি কি নেবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। মানে বিষয়টাকে যদি এভাবে বলি যে একটি ফুলে মধুও থাকে, বিষও থাকে। এখন আপনি মধু নেবেন না বিষ নেবেন, সেটা আপনার স্বাধীনতা আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নেবেন, ঠিক আছে? এটার উপরে অনেকখানি বলা যায়, কিন্তু শুরুতে এত কথা না বলতে চাচ্ছি, ওনার গল্পে যেতে চাই। আপনি যদি আসতে চান দয়া করে আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আমাদের যে মেল অ্যাড্রেসটি রয়েছে sharemystory24@gmail.com, আপনি চাইলে ওখানেও মেইল করতে পারেন। সো আমি কথা বাড়াচ্ছি না, যে রয়েছে আমার সঙ্গে তাকে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম রুবি। রুবি, ডাক নাম রুবি। রুবির বয়স কত এখন? আমার 31 বছর রানিং। জন্ম জেলা? জন্ম জেলা চট্টগ্রাম। চট্টগ্রাম। আপনি চট্টগ্রাম থেকে আসছেন? এখন আমি এখানে আশেপাশে আছি। তার মানে আপনি ঢাকাতেই থাকছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার যেই ভিডিওটা ধারণ করা হচ্ছে এখানে, এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করব এবং আপনি অনুমতি দিয়ে এখানে বসেছেন? জি। এটা আপনার কোনো আপত্তি নাই? না। ওকে, রুবি শুরু করেন আপনি। আমি যখন গর্ভে ছিলাম আমার আম্মুর, তখন আমার বাবা মারা যায় নানা বাড়িতেই। আমার আম্মু আমাকে জন্ম দেয়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একজনই। আপনি একাই? একাই আমার আম্মুর গর্ভে। বাবা কি করতেন? শুনেছি যে আমার বাবা নাকি এই চট্টগ্রাম শহরে একটু ভালো পজিশনে ছিল। আমার বয়স নাকি যখন 3 বছর বা 2.5 বছর 3 বছর এরকম হয়েছে, তখন আমার আম্মুকে আরেক জায়গায় বিয়ে দেওয়া হয়। আচ্ছা। তো ওই সংসারে আমার আম্মু শহরেই থাকে আর আমি গ্রামেই নানুর সাথে বড় হই। মানে নানুকে মা ডাকি। মা যখন মাঝে মধ্যে আসতো তখন মারে আন্টি ডাকতাম। ওই যে আমার ভাই বোন আররা যা ডাকতো আমি তাই ডাকতাম। এটা আমার মা, সেটা বুঝতাম না। এমন পর্যায়ে গেছি যখন সকালবেলা যখন আমি মাদ্রাসায় যাই, তখন সবার বাবা আছে, ভাই আছে, নাস্তা কিনে দিত। তখন তো আমি একা একা আসতাম। ওগুলো দেখলে আমার আফসোস হইতো। তখন বাড়িতে এসে নানুকে তো মা ডাকি, বলতাম আচ্ছা আম্মু, সবার বাবা আছে, সবার বাবা সবাইকে নাস্তা কিনে দেয়, আমার বাবা কেন আমাকে দেয় না? তখন আমার নানু অনেক কান্না করতো। কান্না করা দেখলে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মু, আর কখনো তোমাকে আমি বাবার প্রশ্ন করব না, যাও। আমার স্কুলের স্যাররা আমার অনেক ভালোবাসতো। কখনো পরীক্ষার ফিস নিয়ে আমার উপর কোনো চাপ প্রয়োগ করতো না। স্কুলের ড্রেস নিয়ে সবকিছু আমার স্কুল থেকে খুব ভালো করতো, জানতো যে ওর বাবা নাই বা মাকে বিয়ে দিয়ে দিছে। মানে এলাকার সবাই আমার অনেক ভালোবাসতো। আমি একদম ওইভাবেই ক্লাস একদম 5 পর্যন্ত গিয়েছি। আমার মামা আওয়ামী লীগ করতো,
তো আওয়ামী লীগ যখন এলাকায় থাকতে পারতো না আর কি, মামা যখন এলাকা থেকে আউট হয়ে যায়, তখন বিএনপির কিছু কিছু লোকেরা মানে এলাকার ওর মামারে পাই নাই ভাগ্নিরে মারি ফেলবে, আপনাকে? আমাকে মেরে ফেলবে। হুম। এরকম একটা পর্যায়ে যখন শুনছে আমার নানু, তখন রাতারাতি আমার নানু আমাকে নিয়ে ওই শহরে আমার মার কাছে দিয়ে আসে। তো ওই সংসারে আমার আব্বু তখন এই যে একটা হোটেলে চাকরি করে, ওই আব্বু আর কি। এই বাবাকে খুব ভয় পাইতাম। উনি যখন ঘরে আসতো মানে আমার কলিজাটা ছোট হয়ে যেত, মানে কেমন জানি লাগতো, একটা ভয় ভয় লাগতো। তো ওনার সাথে আস্তে আস্তে থাকতে থাকতে একটা সম্পর্ক তৈরি হয়েছে। বাবা ডাকি, মা বলেছে এটা আমার বাবা। ওনার মেজাজ ছিল খুবই কড়া। ওই ঘরে আমার একটা ভাই হয়েছে, ওর নাম হয়েছে সোহেল। তো আমার আম্মু চাকরি করে, তো আমার ভাইটারে আমি দেখি। আমি মাদ্রাসায় গেলে আমার পাশে বসায় রাখি, আমি স্কুলে গেলে আমার পাশে বসায় রাখি। আমার আব্বু হোটেল থেকে আসতো, যদি দেখতো একটু পায়ে ময়লা ধুলা উছিল্লা সরব, ওরও মারতো, ওরে ওরে জাবড়ায় ধরে মার আমিও খাই। যখন 6 ভর্তি হব তখন সংসারে অনেক ঝগড়া, মানে একটা যে কোনো একটা হয়তো বা চাকরি টাকরি করি এরকম কোনো কিছু আর কি। পরে দেখি যে দিন দিন এই ঝগড়াটা কি বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায়। পরে এক পর্যায়ে আমি নিজে থেকে মানে ওখানে একটা বাঙালি গার্মেন্টসে যোগ দিই। আমার প্রোগ্রাম যে এটা যে আমি যদি চাকরি করি তাহলে হয়তো বা আমার মার সংসারে কি আসবে, একটু সুখ আসবে। চাকরি করার পরে মোটামুটি মার সংসারে শান্তি। আমি এক টাকাও রাখি না, সব টাকা ওদেরকে দিয়ে দিই। আর এটা বুঝতামও না যে টাকা রাখা কি। পরে ওইখানে প্রায় 2 বছর 3 বছর চলে গেছে আমার চাকরির বয়স। তো এক পর্যায়ে মেকানিকের যে একটা ছেলে ও আমাকে পছন্দ করে। আচ্ছা। পছন্দ করার ক্ষেত্রে এখন আমাকে এটা নিয়ে অফিসে ডাকছে। কি পরিস্থিতি হয়েছে যে কারণে অফিসে ডাকতেছে? অফিসের যে ডিরেক্টরের বোনের ছেলে, মানে অফিসের আমাকে ডিরেক্টরের বোনের ছেলে আপনাকে পছন্দ করছে? পছন্দ করে। ওই ছেলেকে আমার পছন্দ না। ডাকার পরে বলছে যে আমাকে বিয়ে দিতে চায়। পরে ওখান থেকে আমি চাকরি মানে আর চাই নাই। আমার পুরো মাসের স্যালারি রেখে আমি চলে আসছি। এরপর আমার একটা বান্ধবী ছিল, ও ইপিজেড। ওখানে আবার একটা সুবিধা আছে, পড়ালেখা করা যাবে, চাকরিও করা যাবে। আমার মনে শখ জাগলো আবার যে আমি লেখাপড়াটাও করব, চাকরিও করব। বান্ধবীর সূত্রে পরে চলে যায় ওই এলাকায়। ওর কাছে যাই হোস্টেলে উঠি, মানে কোম্পানির হোস্টেল। পরে ইন্টারভিউ দিলাম, টিকলাম। টিকার পরে ওখানে জয়েন করলাম। জয়েন করার পরে পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তা তো করতে পারি নাই। তখন ওখানে আমি 6 ভর্তি হই। আবার 6 এ? আচ্ছা। ওখানে চাকরি অবস্থায় পড়ালেখা পাশাপাশি চলতেছে। ওই অবস্থায় ওখানে আমাকে মানে একজনে খুব লাইক করে। এটা কি এমন হয়েছে যে ছোটবেলায় আপনি মাশাআল্লাহ দেখতে সুন্দর আছেন যে কারণে এই সব জিনিস ঘটনা র্যান্ডম? আমি অ্যাভেলেবেল আমার লাইফে অনেক মানে এরকম আসতো। এক ছেলে রাস্তা দিয়ে আসছে, আমাকে বলতেছে আই লাভ ইউ। পরে এগুলো খুব রিপিটেডলি হইতো, র্যান্ডমলি হইতো? আই লাভ ইউ বলছে, পরে আমি মাকে যাই বলতাম। মা পরের দিন আবার আমার পিছন পিছন আসতো। মা আইসা দেখতো ছেলেটা কে। পরে আমি যখন গেটের ভিতরে চলে যাইতাম তখন মা ওকে প্রশ্ন করতো যে আমার মেয়ে তো ছোট, তুমি আমার মেয়ের সাথে না করে আমার সাথে করো। তখন ওই ছেলে লজ্জায় পড়ে যাইতো। লজ্জায় পড়ে যাওয়ার পরে ওই ছেলে আর কি আগাইতো না। যে ছেলেটা আপনাকে ডিস্টার্ব করতো ওর নাম কি? ওর নাম হয়েছে জানুয়ারির 1 তারিখে সবাইকে আমরা ফুল টুল দিছি স্যারদেরকে। ওর বন্ধু জহির আমাকে পছন্দ করতো। জহিরও পছন্দ করতো? হ্যাঁ, মোবাইলে ছবি তুলছে ওর বন্ধু জহির, ওর ফোন চালায়। তো এক পর্যায়ে যেদিন আমার ছবি তুলছে নাকি ওদিন বলছে যে ফোন ধরবি না কেন, আমার ডার্লিং এর ছবি আছে, জহির বলছে। তো ওর মনে হ্যাঁ ওর ভিতরে একটা জিদ ঢুকে গেছে। তো মানে মনে রাগ ঢুকছে যে তুই ফোন ধরতে দিলি না, দে মেয়েটাকে আমি খবর নিয়ে দেখবো। পরে খোঁজ করে বের করছে আমি। তো আমি বের করছে, এখন ওরে ওই জহিরকে জিজ্ঞেস করছে তুই কি মেয়েটাকে প্রপোজ করছস? জহির বলছেন না, আমি ওরে ভালোবাসি কিন্তু কখনো বলার সুযোগটা পাইনি। পরে এই পর্যায়ে ও সুযোগ পাইছে। পরে আমার ফোন নাম্বার কিভাবে ম্যানেজ করছে আমি জানি না, একটার পর একটা মেসেজ দিতে থাকতো। নাইট শিফটে ডিউটি করতো আর আমি ডে শিফটে ডিউটি করে গিয়েও অনেক বড় বড় একটার পর একটা মেসেজ লিখতে থাকতো এরকম করতেই থাকতো। তো আমাদের হোস্টেলে বিশেষ মানে কি কারেন্টের খুবই সমস্যা হইতো, পানির খুব সমস্যা হইতো। তো ওই পাশে একটা মানে এত আপন না, মানে যাইতে আসতে আসতে একটু ভালো সম্পর্ক হয়েছে, ভাবি বলে ডাকতাম। তো ওনার কাছে গেলে আমরা মানে আমাদের হাউজের 2-1 মেয়ে পানি কারেন্টের সমস্যা হলে ওখানে যাইতাম, বাসায় গিয়ে গোসল করতাম। ওই ভাবির সাথে লিঙ্ক ছিল, আমি জানতাম না।
ভাবি প্রেগনেন্ট, তো যখনই আমাকে ফোন দিত যে রুবি আমার একটা সমস্যা বা কি, আমি দৌড়ে যাইতাম। আমাকে অনেক মেসেজ দিচ্ছে কে নেই, কিন্তু আমার ওরকম কোনো ইয়া নাই। ওকে আমি বলছি আপনি কে, পরিচয় দেন, পরিচয় দিচ্ছে না। কিন্তু পরে যখন আমি উল্টাপাল্টা বকাঝকা করছি, বকাঝকার পরে আপু বকিয়েন না বকিয়েন না, আমি আপনার নাইট শিফটের অমুক সেকশনের অমুক ছেলে, তো আপনি এভাবে মেসেজ দিচ্ছেন কেন? আমি আপনাকে পছন্দ করি, ডাইরেক্ট সরাসরি এভাবে। এক শুক্রবার আমার ডিউটি খোলা, ভাই ফোন দিয়ে বলতেছে যে রুবি তোর ভাবি তো অসুস্থ, একটু বাসায় আয়। তখন আমি কই যে ভাইয়া আমার 3টা পর্যন্ত ডিউটি আছে, আমি ডিউটিটা শেষ করে আসলে হবে না? কয় না, ও অনেক সমস্যা, আয় তুই। ওনার বাসায় গেছি, যাওয়ার সময় আমি 1 কেজি আপেল নিয়ে গেছিলাম। যাওয়ার পরে আমি কি ভাবি আপনি তো সুস্থ, আমাকে এভাবে ফোন দিয়ে আনলেন কেন? তো ওরা বলতেছে যে তোরে আমরা বিয়ে দেব। হঠাৎ আপনার আমার ফ্যামিলির সাথে কথা বলেন। কয় না ফ্যামিলির সাথে কথা বলা লাগবে না, ছেলে এরকম ভালো এই সেই এগুলা বলতেছে। আমি রাজি হচ্ছি না, বিয়ে দিবে আমাকে। আমি বলছি ছেলেকে, পরে বলছে যে তোর অনেক পছন্দ করে, এর সাথে বিয়ে দেব। ওই সময়ে আমি পুরাই বোবা, আমি আর কিচ্ছু বলিনি ওদেরকে, হ্যাঁ না ভালো মন্দ। কিন্তু আমি পরবর্তীতে জানছি যে আমাকে কি করছে ওরা। একদম ওরা যা বলতেছে আমি তাইতে রাজি। আমার হাতে ফোন ছিল, ফোনটা ওদেরকে দিয়ে দিছি, সবকিছু রেডি। ওরা আমাকে কাজে অফিসে নিয়ে যাচ্ছে, এত কিছু করতেছে, আমি ওদেরকে কিচ্ছু বলি না। এই ভাবি আপনার সাথে এটা করবে কেন? ভাবি ভাই এরা শুনছিস 4,000 4,500 টাকা ওদেরকে দিছে খালি আমাকে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। তো আপনার ফ্যামিলিতে কে আছে? আপনার বাবা আছে না মা আছে? এরা জানতো? এই ভাবি হ্যাঁ জানতো? হ্যাঁ, পরে আমার বিয়ে দিছে কাজী অফিসে। কোন কাজী অফিসে বিয়ে দিছে আদৌ আমি ওটাও জানি না। বয়স কত তখন আপনার? তখন তো প্রায় 14 বছর 15 বছর হয়ে গেছে, 16-17। তো ওরও তো বয়স হয়নি তাহলে? ওরও বেশি বয়স হয় নাই, আমার 2 বছরের বড়। এই বয়সে এই বালক বালিকারা কি করে এটা হ্যাঁ হিসেবে আনা যাবে না। যে হ্যাঁ কোনো কিছুই করতে পারে আর কি। হ্যাঁ, পরে এবার আমি মানতে রাজি না যে আমার বিয়ে হয়েছে বা কি আসো বিষয় এরকম না। তো এখন যারা যারা মানে ওর বন্ধুর ভিতরে কয়জন ছিল, এবং আমার অফিসের যে স্যাররা পর্যন্ত আমারে ডাকে বলছে যা হওয়ার হয়ে গেছে, ছেলে তো আমাদের দেশের গোপালগঞ্জের ছেলে, আমরা দেখবো, সমস্যা নেই, তুই মাইনে নে। জি। তো এক পর্যায়ে আমার আম্মু আসছে, আমার আম্মু ব্যাপার ঘটনা সব শুনছে। শোনার পরে আমার আম্মু আমাকে ডাইরেক্ট বোতল নিয়ে বলছে তোরে খাওয়াই মারে ফেলবো। পরে ও সাথে সাথে ফোন দিছে, তখন ফোন দিয়ে আমার আম্মুর সাথে মানে পায়ে ধরি, মা আপনি এরকম করেন না, আপনার মেয়েরা আমি ভালো রাখবো এই সেই। পরে আমার আম্মু কয় ঠিক আছে তোমরা বিয়ে করছো ভালো কথা, ও যেহেতু কান্নাকাটি করতেছে তো ওরে বুঝ দিছে, তাহলে আমি যতদিন না চাই এতদিন তোমরা এক হবা না, আমি সবকিছু দিয়ে অনুষ্ঠান করে তোমাদেরকে এক করে দেব। তখন ও আমার পাগলের মতো ভালোবাসে, ভালোবাসার কোনো অভাব নাই আমার। তখন আমার তো মানে আস্তে আস্তে ওর প্রতি একটা মায়া বসে যাচ্ছে, যেহেতু বিয়ে হয়ে গেছে। ওখানে আমরা একটা সিস্টেম চালু ছিল কি, হাজবেন্ড ওয়াইফ এক জায়গায় কাজ করি না, নাইট শিফটের স্যালারি আগে দিত আর ডে শিফটের স্যালারিটা পরে দিত। ও ইচ্ছা করলে আমার স্যালারি উঠাই ফেলতে পারতো, ও আমার স্যালারি উঠাই নিত। পরে এক পর্যায়ে ওরে যখন আমি আস্তে আস্তে ভালোবাসতেছি, এখন ওর প্রতি ও আমাকে কি অবহেলা। এবার আস্তে আস্তে ও আমাকে মানে টাকা পয়সা নিয়ে একটু গ্যাঞ্জাম করতেছে। টাকা পয়সা নিয়ে মানে কি আপনার আমার স্যালারিটা ও টাকা চায়? ও নিয়ে নেয়, আচ্ছা। আমাকে অল্প টাকা দেয়, ওটা দিয়ে চলতে আমার অনেক কষ্ট হয়। তখন কি একসঙ্গে থাকেন আপনারা দুজন? হ্যাঁ না না না, তখন একসঙ্গে থাকেন না? একসঙ্গে না, আমি হোস্টেলে ও ব্যাচেলার। প্রথমে ওর সাথে যখন আমার বিয়ে হয় আমি তখন জানতাম যে ওর ফ্যামিলির কেউ নাই, শুধু একটা আন্টি আছে, ওর বাবা মা কেউ নাই। ও পরে গিয়ে ওভাবে দেখছেন? ফেস করছে, মানে যাতে করে একটু ইমোশন পায়। হ্যাঁ হ্যাঁ, ইয়ে হয়। ইমোশন হয়ে যায় আর কি। পরে যখন আস্তে আস্তে ওর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তেছে, পরে দেখছি ওর মা আছে, ওর বাবা আছে, ওর ভাই বোন আছে, অবশ্য 6 জন। তো এগুলো আস্তে আস্তে জানতে পারছি। তো ওরা আসলে খুবই দারিদ্র, মানে খুবই অবস্থা খারাপ ছিল ওদের। পরবর্তীতে ওর এক ফুফুর সাথে আমার পরিচয় হয়, ফুফু থাকে কাশপুর। তো এই ফুফু আমাকে বলল যেহেতু এরকম করে, তাহলে তুই একটা কাজ কর, আমার কাছে চলে এখানে চাকরি নিবি, তাহলে ও আর টাকা পয়সা নিয়ে ইয়া করতে পারবে না। তো হোস্টেল থেকে আবার শিফট হলাম কাশপুর, গার্মেন্টসে চাকরি নিলাম। তো আসলে ফুফার ব্যবহারটা তেমন ভালো লাগতো না আমার। উনিও বাহির থেকে এসে দৌড়াইয়া জাবড়াইয়া ধরতে চাইতো, আমি নিচ দিয়ে নামিয়ে দিতাম। পরে এমনি আমার হাজবেন্ডের সাথে আমার ফোনে কথা হয়, তখন আমি ওরে একদিন কান্না করে বললাম যে আমার তো এটা পছন্দ হয় না, এখানে আমার থাকা সম্ভব না। পরে এবার ও বলছে তাহলে এখানে বাসা নেই, ওর বাবাও এখানে রিক্সা চালায়, তো এই বাসা নিলে ওখানে চলে যাব এবং আমার শাশুড়িদেরকেও এখানে নিয়ে আসবে। শাশুড়িকেও নিয়ে আসছে, আমিও এখান থেকে গেছি, একসাথে রয়েছি। একটা জিনিস খেয়াল রাখেন আপনারা গল্পে, যতটুকু পর্যন্ত আপনারা শুনেছেন,
ওর কিন্তু আসলে স্ট্রং ফ্যামিলি সাপোর্ট বলতে কোনো কিছু নাই। জন্মের পরই বাবা নাই, নানির কাছে ভার্নারেবল, নানিও এক পর্যায়ে তার আপন মায়ের কাছে পাঠিয়ে দিলেন, আপন মা তার সৎ বাবার সংসার, এবং সেখানেও আসলে ওইভাবে সাপোর্ট করার মতো কেউ নাই, যে কারণে লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন ও নিয়ে ফেলার পরেও কিন্তু ওর আসলে লাইফে খুব একটা ফ্যামিলি থেকে যে ইম্প্যাক্ট ফেলা বা ফ্যামিলির ওর থাকা অবস্থায় কি হতে পারে এই জিনিসগুলো লাইফে ঘটতেছে না। হ্যাঁ, সো এবং এগুলার ইম্প্যাক্ট কতটা সুদূর প্রসারী হতে পারে একটা মেয়ের জীবনে, সেই গল্পগুলো আসলে আমার প্ল্যাটফর্মে নতুন কিছু না। তবে এই গল্পটা অনেক শিক্ষণীয় একটা গল্প, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ এগুলো আমাদের সোসাইটিতে এখন খুবই রিপিটেডলি হচ্ছে, খুবই রিপিটেডলি। তারপর একটা রুম নিছি, যে এই রুমের 3 ভাগের 2 ভাগ, এতই ছোট একটা রুম। এই রুমেরও 3 ভাগের 2 ভাগ? হ্যাঁ হ্যাঁ, একজনের যে একটা চৌকি, ওরকম একটা চৌকি আছে, আর নিচে আমরা সবাই থাকতাম। আমি ইনকাম করি আর আমার হাজবেন্ড, আর আমার শ্বশুরে রিক্সা চালায়, ঠিক মতো তেমন করতো না। আর বাকি 8 জন, মানে ওরা ঘরে বসে খাইতো, আমার শাশুড়ি, আমার ননদ, এই আমার 8 জন দেবর। মিলে একটা রুম? হ্যাঁ, আপনার হাজবেন্ড ওয়াইফ সহ? হাজবেন্ড ওয়াইফ সহ। হাজবেন্ড নাইট শিফটে ডিউটি করে আর আমি ডে শিফটে। এটা আমি কোথায় ডেতে, নিলেন? ঢাকাতে? না না, চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরে? আমার হোস্টেল লাইফে যে কিছু জিনিসপত্র ছিল, ওই জিনিসপত্রগুলা দিয়েই সংসার শুরু। মানে এক পাতিলা ভাত রান্না করলে সবাই মিলে একসাথে খাইতেও পারতাম না, আবার আরেক পাতিল রান্না করা লাগতো, পাতিল নেই। আচ্ছা। 11 সালের ঘটনা। বালিশ নাই, মানে ওর প্যান শীতান দিয়ে ওখানে ঘুমাইতাম, পরনের প্যান্ট মাথার নিচে দিয়ে? মাথার নিচে দিয়ে ঘুমাইতাম। এই আমার শাশুড়ি আর আমার ছোট দেবর যেটা দুধ খায়, ও আমার শাশুড়ি ওই যে চকিটার মধ্যে থাকতো। এরপরে আমার শ্বশুর, এরপরে আমার দেবর মেজুটা, তারপরে হয়েছে আমার ননদ ছোটটা, তারপরে হয়েছে আমার ননদ বড়টা, তারপরে আমি। অতি ফ্যামিলি দরিদ্র ফ্যামিলি যেটাকে হ্যাঁ, বলে। আর আমার ফ্যামিলিও এতটা গুরুত্ব দেয় নাই যে আমি কোথায় আছি, কি আসে বিষয়, হুম। কোনো খোঁজ খবর নাই। আমি ওখানে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা প্রোডাকশন বোনাস পাইতাম। হুম। ওই বোনাসটা দিয়ে আজকে একটা পাতিল, কালকে একটা প্লেট, এভাবে এভাবে সংসারটা আগায় নি। পরে আমার বাড়িতে আমার হাজবেন্ড সহ যাওয়ার জন্য বলা হয়েছে আর কি। ঈদের বন্ধেতে গেছি, গিয়ে আবার চলে আসছি। যখন আমার বাবার বাড়িতে মানে নিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, তখন মানে ও এবার একবার এক একটা বায়না। কি বায়না সেগুলো? ফোন কিনবে টাকা এনে দেওয়ার জন্য। যাক, তারপরও একবার মনে হয় 4,000 টাকা এনে দিছিলাম তখন। রাস্তা দিয়ে হাঁটতাম আর ভাবতাম যে আমি যে এক্সট্রা একটা ইনকাম করতে পারতাম, তাইলে হয়তো বা সংসার আর একটু ভালো হইতো। আমার 6:30 পর্যন্ত অফিস ডিউটি, 6:30 পরে 7টা লাগতো আর কি আসতে আসতে। পরে ওখানে একটা মার্কেটে জব নি 10টা পর্যন্ত রাত। কি করতেন মার্কেটে? আমার কাজ ছিল ক্যাশে থাকা, টাকা বুঝে নেওয়া আর চারদিকে খেয়াল রাখা, রাখা। সিসি ক্যামেরার কাজ করার। ওর বাবার নামে আর আমার ভাসুর ছিল, এদের নামে মামলা ছিল, জেল জরিমানার মামলা। জেল জরিমানার মামলা। আমার ভাসুর ছিল জেলে, কিস্তি তুলে ওই টাকা দিয়ে ওর ভাইকে জামিন করাই, ভাসুরকে জামিন করাই, শ্বশুরকে জামিন করাই, ঋণ করে করে আর কি। এগুলো আবার পরিশোধ করতেছি। তার ভিতরে আমার নননটা একটু বড় হয়েছে, এবার আমার নননও চাকরিতে ঢুকছে। এখন আমার শাশুড়ি বলতেছে বাড়িতে চলে যাবে। পরে আমি আবার ওই ঋণ শোধ করার পরে আবার নতুন করে ঋণ নিছি প্রায় 1 লাখের উপরে। আমার শাশুড়িকে বাড়িতে পাঠাই দিছি ঘরটা ঠিক করে। এখন আমরা এখানে আছি, আমি, আমার হাজবেন্ড আর হলো আমার ননন, আমরা 3 জন। আমার হাজবেন্ড কখনো সকালবেলা হাত দিয়ে ধরে খাই কি জিনিস ও বলতে পারবে না। কেন আপনি হাতে তুলে খাওয়াইতেন? আমি সবসময় ওরে হাতে তুলে খাওয়াই দিতাম। ও অফিসে যাওয়ার জন্য রেডি হইতো, আমি ওর পিছনে পিছনে খাবার নিয়ে দৌড়াইতাম। ওর একটা ব্যাপার আমি খুব কষ্ট পাইতাম, এই বাহিরে মেয়েদের সাথে ঘুরতে যাইতো, ওই অমুক জায়গায় যাইতো, মানুষ এসে আমারে বলতো, ওর বন্ধুরা পর্যন্ত আমাকে ফোন করে বলতো যে ভাবি আপনার কি খারাপ লাগে না যে এই করে এই এদিকে দিক যায়, হোটেলে যায় বা এই সেটা এরকম। পরে আমি কিছু বলতাম না ওদেরকে। তো ও বাসায় আসলে আমার সাথে সব ঠিক, কিন্তু ও বাহিরে অনেক মেয়েদের সাথে প্রেম করতো, এবং এমন করতো যে ও আমার সাথে শুয়ে আছে, ও চ্যাট করতেছে অন্য মেয়েদের সাথে। তো আস্তে আস্তে মানে কি আমার ওর প্রতি একটা কষ্ট জমে যাইতেছে। আর ও কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলে কথা কথা কইতো যে তুই আমারে ডিভোর্স দে, সবসময় বলতো। আমি তখন ভাবতাম কি, আমি যদি ওরে ছেড়ে দিই আরেক জায়গায় যাই, তাহলে আমি মানে কিভাবে বাঁচবো, মানে এইটা আমার মাথায় তখন কাজ করতো। হ্যাঁ, ও হাজার অপমান করলো, আমি ওইটা বলতাম না, খালি ওরে বলতাম তুমি বারবার এই কথা বলো কি জন্য, ডিভোর্স দে ডিভোর্স দে। আর বাচ্চা হওয়াটা একদম পছন্দ করতো না। কনসিভ কিভাবে হয়ে যেতাম আমি নিজেও জানি না। কনসিভ হয়ে যেতাম, 1 দিন 2 দিন ডেট ওভার,
ও নিজেই টেস্ট করতো, করে দেখতো যে পজিটিভ। আমার পর পর 4 বার ডিএমসি করাইছে ওই বয়সেই। 4 নাম্বার ডিএমসি করায়, তখন মানে ডাক্তারে ওরে অবজেকশন দিয়েছে যে এতটুকু একটা মেয়ে, এই মেয়েরে তুমি বারবার ডিএমসি করাও, ওর লাইফে যদি কিছু হয়ে যায় তখন কি হবে। খুব ইন্টারেস্টিং ভাবে খেয়াল করেন, এই বৈবাহিক পরবর্তী অবস্থার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মানে 99.9% হেলথ ইস্যুস তৈরি হচ্ছে একদম ডিরেক্টলি কার? মেয়েটার। কারণ ছেলের তো আলটিমেটলি কনসিভ করারও কিছু নাই, ছেলের পিরিয়ডিক্যালও কোনো ঝামেলা নাই, এবং এই ধরনের কোনো শারীরিক কোনো সমস্যাও হবে না, কিন্তু ওর উপর দিয়ে কি যাচ্ছে? ওর উপর দিয়ে রীতিমতো বুলডোজার চলে যাচ্ছে। সো এগুলো কিন্তু খুব অবজার্ভ করার মতো বিষয়। হ্যাঁ, আমাদের সমাজে যদিও এগুলো নিয়ে কথা বলাটা এক ধরনের ট্যাবু মনে করা হয়, স্টিল ট্যাবু মনে করা হয়। জি, তারপর 4 বারের পর যখন কনসিভ করছিলাম, তখন অফিসে মেয়েরা বুদ্ধি দিত, বলতো কি যে কিছুদিন জাগা, তোর হাজবেন্ডে কিছু বলার দরকার নেই। ও আবার হিসাব রাখতো, ডেট কবে কি আসবে। ও নিজে থেকে হিসাব রাখতো। হ্যাঁ, বলতো যে কি হয়েছে কি না বা কি আসে বিষয়। আমি হয় নাই হবে, মানে এরকম করে কিছুদিন অবার করা আর কি। অবার করার পরে ওরে সামনাসামনি বলার সাহস আমি পাইনি। ওরে ফোনে একদিন বলছি যে আমি এরকম এরকম মানে আবার কনসিভ করছি, কিন্তু এবার আমি কিছু করব না। তখন প্রথম অনেক বকাঝকা করছে, এই বাচ্চা আমার না, এই বাচ্চা তুই নিশ্চয়ই কারো কাছ থেকে নিছস। আমি রাগ করে, তখন মানে মুরব্বীরা বলতো আর কি, খালি পেটে খাইলে বাচ্চা নষ্ট হয়ে যায়। তখন আমি রাগ করে খালি পেটে পর্যন্ত খাইছি। দূর, এত কথা শোনার থেকে বাচ্চারা নষ্টই হয়ে যাক। পরে এক পর্যায়ে যখন আমার একদম 6 মাস 7 মাস হয়ে যেতেছে, বোঝা যায় যখন। বোঝা যাইতেছে, তখন এবার ওর প্রতি হয়তো ওর একটু মায়া লাগছে। এখন ও একটু হেল্প করে, যেমন আমি বাজার করে আসলেও বা ঘরের ভিতরে একটু কাপড় চোপড় ধুইয়া দেয়। অফিস ছুটির কালীন কিন্তু আমিও তখনই 37,000 কি 38,000 টাকা পাই প্রথম অবস্থায়। এই পরে আবার আসলে দিবে। পরে এই টাকাটা কিন্তু ফুল ওর খাতে আমি দিয়ে দিই। ও যেখানে যা লাগে বাকি দোকানে এসে সব টাকা দিয়ে দিছে। দিয়ে টিয়ে পরে 1 সপ্তাহ ছিলাম আমি। 1 সপ্তাহ পরে তোরে এখানে বসা বসায় কে খাওয়াবো, তো বাপের বাড়ি চলে যা। আমাকে নিয়ে দিয়ে আসছে, এমন ভাবে দিয়ে আসছে যে ও আমার হাতে একদম 1 টাকাও দেয় নাই। মানে 500 টাকার জন্য একটা চেক আপও করা যায় না। ডেলিভারি ডেট ওভার 21 দিন। পরে মেডিকেল নিয়ে গেছে, আমি নিয়ে যাওয়ার পরে সিজার করছে। সিজার করার পরে ওরে খবর দিছে, ও আসছে, 1 টাকাও নেই। এখন মেডিকেলে যেদিন নামায় দিবে, বাবা দেয় স্বামীর ঠেলা, স্বামী দেয় বাবার ঠেলা। এরকম করতে করতে 11টা বাজে শীট কেটে দিছে, সেই 2টা 2:30টা বেজে গেছে। তখন আমি আবার আমার আম্মুকে ডেকে বলছি যে আপনারা টেনশন করিয়েন না, আপনাদের সব টাকা আমি পরিশোধ করে দিব। আব্বুরও বলেন যে কোনো একটা ব্যবস্থা করে নামাই নিতে। পরে যাক নামাই নিয়ে গেছে। বাড়িতে আসিলাম, বাচ্চার বয়স 31 দিন হয়েছে, তখন আবার শহরে চলে আসছি। এখন বাচ্চা এক মহিলা রাখে, আমি আবার চাকরিতে জয়েন দিলাম, চাকরি করতেছি, ছুটির টাকা পাইছি, পাওয়ার পরে বাবার টাকা পরিশোধ করে দিয়ে দিছি। এবার ও বিদেশ যাবে। এখন বিদেশ করে করে প্রায় 5-6 লাখ টাকার মতো ঋণ করা হয়ে গেছে। টাকা এজেন্সিতে, ঢাকা কোন এজেন্সিতে জমা দিছে। এই জমা দেওয়ার পরে ওই টাকাগুলা মায়ের খায়। বাচ্চা এখানে রাখার সমস্যা হইতেছে দেখে ওর দাদার বাড়ি দিয়ে দিছি। আমি চাকরি করি, বাচ্চা থাকে দাদার বাড়ি। এখন আমার মাথার ভিতরে এমন একটা ঋণের প্যারা ঢুকছে, প্রতি মাসে 30,000 টাকা শুধু লাভের টাকা দেওয়া লাগে মানুষকে। আমার লাভের টাকা দিয়ে আসলে তখন আর টাকা থাকে না। কয় টাকা বেতন পাই ওই সময়ে? পরে এই যে অফিসের 2-3টা মেয়ে বাহিরে যায়, জর্ডানে যায়, ওদের সাথে আমার লিঙ্ক। পরে অফিসের মানে একটা সার্কুলার দিছে আর কি, যে এভাবে ইন্টারভিউ টিকলে জর্ডানে যাওয়া যায়, মাসে 45,000 40,000 টাকা বেতন পাওয়া যাবে। পরে ওরে আমি জানাইছি, ওরে জানানোর পরে ও প্রথম অবস্থায় রাজি হয়েছে। মাঝখানে আবার কয় না থাক, লাগবে না। আবার নিজে কেমনে জানি আবার আমাকে রাজি করাইছে। ওর মানে পুরো প্রোগ্রাম যে ওরে নিয়ে যাব। এবার ও আমার সাথে সাথে একদমই ঢাকা আসা, ইন্টারভিউ দেওয়া, কোরিয়ান টেকনিক্যালে সব কিছুতে ও আমার সাথে সাথে। পরে বিমানে উঠাইয়া দেওয়া পর্যন্ত ও আমার সাথে। আমি বিমানে উঠে গেছি, ও কান্না করতেছে। তো এই ওখানে গিয়েও যোগাযোগ আছে, সুন্দর চলতেছে, আমি টাকা পাইতেছি, ওরে দিচ্ছি। মানে ওরে দিচ্ছি মূলত ঋণ দিবে। ও জর্ডানে গিয়ে গার্মেন্টসে কাজ হ্যাঁ, করতেছে। এখান থেকে কোরিয়ান টেকনিক্যাল থেকে সরকারিভাবে আমি জর্ডান যাই। প্রায় 1 বছর খানিক চলে গেছে। আমি তো ফেসবুক চালাই না। আমার পাশের বেটার আপু ঈদের বন্ধ পাইছি, তো ওর ফেসবুকে আমার হাজবেন্ডের নাম আমি সার্চ দিছি। সার্চ দেওয়াতে ওখানে দেখতেছি যে ও বিয়ে করে ফেলছে। মানে আপনার হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে, আপনাকে জানায়ও নেই? না, জানাইও নাই। খুবই ক্লোজ ছবি এই মেয়েটার সাথে। বাচ্চার বয়স কত তখন? তখন বাচ্চার বয়স 4 বছর 4.5 বছর হইতেছে। মনে হয় 2-3 ঘন্টা আমি অজ্ঞান ছিলাম।
মানে ওর বিয়ের কথা শুনে পরে ওরে জিজ্ঞেস করছি, পরে ও স্বীকার করছে হ্যাঁ আমি বিয়ে করছি। ওর সাথে জাস্ট আমার বিয়ে হয়েছে যে ওর কিন্তু অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল। শুধুমাত্র টাকার জন্য বিয়ে করছে? টাকার জন্য বিয়ে করছে, এটা আমাকে আপনাকে যেটা বলছে? বুঝাইছে হ্যাঁ তুমি যখন দেশে আসবা ওর সাথে আমার আর কিছু থাকবো না। এটা আপনি মেনে নিছেন? এটা আমি মেনে নিছি। আপনিও তো তাহলে ওর সাথে একই রকম হ্যাঁ হ্যাঁ অপরাধ হ্যাঁ। করছেন? এরপর আবার ওর ওয়াইফের সাথে আমার কথা হয়। কথা হওয়ার পরে ও তো ওর সাথে প্রেম করতো, ওদের বাড়িতে নিয়ে গিয়ে ওরে জোর করে বিয়ে করাই দিছে। কে বলছে? আমার হাজবেন্ডে। যখন ওর ওয়াইফের সাথে আমার কথা হয়, ওর ওয়াইফে বলতেছে যে আপু দেখেন ও অনেক কান্নাকাটি করছে, বলছে আপনি নাকি ওর বন্ধুর সাথে বেগে চলে গেছেন। উনি কান্নাকাটি করতেছে অনেক, এরকম দেখে শেখে আমার অনেক মায়া লাগছে, এই জন্য আমি বিয়ে করছি ওনাকে। আমি মেনে নিছি পুরাই, ওর বউকে মেনে নিছি, এমন ভাবে মেনে নিছি যে ওদেরকে ঈদে মার্কেট করার জন্য পর্যন্ত আমি টাকা দিছি। জামাই 1 সপ্তাহ পরে একবার ফোন দিল, ওর কথা শুনলে আমি সব বলে যাইতাম। করোনার লকডাউন যখন শুরু হয়, প্রায় 23 দিন 24 দিন লকডাউন, বাসায় কোনো স্যালারি নেই, কিছু নেই, বাসায় খাইতেছি ঘুমাইতেছি। ওই সময়ে বাংলাদেশে লকডাউন যখন দিবে প্রথম দিন, তখন আমার কাছে ফোন দিছে আমার হাজবেন্ডে। ফোন দেওয়ার পরে বলতেছে এরকম এরকম বাড়িতে চাল টাল কিনে দিতে হইব, মাইয়া যেহেতু বাড়িতে, হ্যাঁ স্টক রাখতে হবে আর কি। ওর ওয়াইফরে মোবাইল কিনে দেওয়ার জন্য 5,000 টাকা রাখছে। আমি বলছি আর কি ওটা দিয়ে আপাতত কিনে দাও, আমি টাকা পাঠাইলে পরে ফোন কিনে দিও। এই কথা বলার সাথে সাথেও আমাকে বকা দিছে অনেকগুলা। পরে ও নাম্বারটা ব্লক লিস্টে ফেলাই দিছে। পরে আবার এক পর্যায়ে ও আমার কাছে 10,000 টাকার জন্য 6 মাস পরে আবার আমার ফোন দিছে, ভালো কথা বলি। এবার আমার কাছে টাকা চাইছে, পরে আমি কইছি কি দিতে পারবো না, এই টাকা দিতে পারবো না বলছে। আর ও কি করছে, রাগারাগি করে আমার ফোন নাম্বার, মানে আমার ফোন নাম্বার আর আমার এই মুখটা দিয়ে 2টা ছবি এডিট করছে, এডিট করে এই ছবি দিয়ে ও অনলাইনে ছেড়ে দিছে। তখন ওর সাথে আমার খারাপ কোনো ছবি বা কোনো কিছু না। না মানে আপনার চেহারাটা অন্য আমার কারো ছবির চেহারাটা, উপরে হ্যাঁ হ্যাঁ, আমার ফোনে খালি কল আসতেছে কল আপনার নাম্বারও দিয়েছে? হ্যাঁ আমার নাম্বার ছবির সাথে আপনার একবার বিদেশের যে নাম্বার, ওই নাম্বারটা দিয়ে দিছে। পরে একটা ফোন আমি রিসিভ করে জিজ্ঞেস করছি যে ভাই আপনি নাম্বার কোথায় পাইছেন? পরে উনি বললো যে আপু ফেসবুকে পাইছি। তখন আমি বুঝতে পারছি যে ওই কাজটা করছে, যে আমাকে আগে রাত্রে হুমকি দিছে, সকালবেলা থেকে ফোন আসতেছে যে আমার নাম্বারটা অনলাইনে ছেড়ে দিতে পারলেন আপনি টাকার জন্য। এরপর থেকে ওর সাথে আমি আর কোনো যোগাযোগ করি না। আমি আবার মোবাইলে টিকটক চালু করি, ফেসবুক এগুলা চালু করি, মেয়েদের সাথে থেকে এগুলাতে সময় দিই, বাড়িতে কথা বলি। মেয়ের যখন টাকার জন্য ফোন দেয় তখনই মেয়েরে টাকা দিয়ে দিই। ওর বাড়িতে টাকা দিই, কিন্তু ওর সাথে আমার যোগাযোগ নেই। নামে কোন একটা ছেলে আমাকে লাইক কমেন্ট দেয়, এরপরে কথা মানে মেসেজ করে, আস্তে আস্তে কথা বলতে বলতে ও আমাকে বোন ডাকে, আমি ওকে ছোট ভাই হিসাবে ডাকি। তো এক পর্যায়ে ও আমার ফোন নাম্বার নিছে, আমি ওর ফোন নাম্বার নিলাম, যোগাযোগ হইলাম, ইমো অ্যাড হইলো, ভাই বোন। যে ছেলেটার নাম এখানে নেওয়া হয়েছে, আমরা বিশেষ কারণে তার নামটা মিউট রাখছি। জি। তো আমার সাথে কথা বলে, ফ্যামিলির সাথে কথা বলে, মাঝে মধ্যে আমার ফ্যামিলি আমার আম্মুকে 1,000-2,000 টাকাও দেয় যে আপনি এটা দিয়ে কিছু খাইয়েন আশেপাশেও। এভাবে খুব ভালো একটা সম্পর্ক। এক পর্যায়ে ও আমাকে বলে যে আমার হাজবেন্ডের সাথে মিট করাই দিবে। তো আমার হাজবেন্ডের নাম্বার নেই, আমাকে দেখ কথা বলে কি বলে। ও কথা বলতে গিয়ে এক পর্যায়ে ওর সাথে খুব ঝগড়া হয়ে যায়, ওরা ও আপনাকে নিবে না। হ্যাঁ, কে নিবে না? মানে আমার কে বলেছে এটা বলতেছে, মানে যার সাথে আপনার তখন কথাবার্তা হচ্ছে ভাই ভাই সম্পর্ক, ভাই সে বোন আপনাকে সম্পর্ক, আপনার হাজবেন্ড নিয়ে বলতেছে আচ্ছা নিবে না, ভালো কথা। এখন ও ঠাস করে বলতেছে যে আমি আপনাকে বিয়ে করব। যে ছেলের সঙ্গে আপনার ভাই ভাই সম্পর্ক, হ্যাঁ ভাই বোনের সম্পর্ক, ও বলতেছে যে আমি আপনাকে বিয়ে করব। এই কথা বলার সাথে সাথে আমি কি বলস, এগুলো কি পাগলের মতো কথাবার্তা নাকি? আমার বাচ্চা আছে, ও খারাপ বানের রাস্তা ছেড়ে দিছে, আমি আপনাকে ঘরে রাখবো, আমি আপনাকে বিয়ে করব। এই কথা যখন বলছে, পরে আমি ওর নাম্বার ব্লক করে দিছি। যে ছেলের সঙ্গে আপনার কথাবার্তা, হ্যাঁ ভাই বোনের সম্পর্ক, আমি নাম্বার ব্লক করছি। এবার প্রতিনিয়ত একটার পর একটা নাম্বার সেভ করতেছে, কল দিচ্ছে। ব্লক করতে করতে আমি 13টা নাম্বার ব্লক করছি। 13টা নাম্বার ব্লক করার পরে আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মুর সাথে কথা বলছে। এরপর আমার আম্মু এক পর্যায়ে আমারে বলছে যে কিল্লাই তুই ছেলেটার নাম্বার ব্লক করছস, ও তো তোর ভালোই চায়, মানে একটু ভালো পরামর্শ দিল। 14 নাম্বারে যে নাম্বারটা, ওটার আমি ব্লক করি নাই। পরে আমি কথাবার্তা ওর সাথে বললাম, বলার পরে দিয়ে এমন এমন কিছু করছে যে মাথায় ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে ছবি পাঠাইতেছে, ও অ্যাক্সিডেন্ট করছে এরকম দেখাইতেছে আমাকে। পরে আমি ওর মায়া পড়ে গেলাম, ওর সাথে কথাবার্তা বললাম। ডিসিশন এরকম হয়েছে যে আমার মেয়ে আছে, আমি আমার মেয়েকে নিয়ে আসবো আমার কাছে। তো আমার মেয়েও দেখবে একদম মরণ জীবন পর্যন্ত, এবং আমাকেও চাকরি টাকরি কিচ্ছু করাবে না, বাড়িতে পাঠিয়ে দিবে, ওখানে থাকবো। মোবাইলের মাধ্যমে ও আমাকে জর্ডানেই বিয়ে করছে।
আপনার হাজবেন্ডের আগের হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়েছে? না, ছাড়াছাড়ি হয় নাই। ও বলতেছে যে মানে আমি কবুল বলতাম ওটাই ওর বিয়ে, মানে এরকম একটা কিছু আর দুইটার কি। একটাও হয় নাই? হ্যাঁ, না একটা ওর হয় নাই। বিয়ে হয়েছে না না, আপনার আমার আগেরটার এখানে divorce? বিয়ে হয়েছে, এটা তো পরে পরে আসতেছে আর যে কি। ওইগুলো করছেন আপনারা, কেন হ্যাঁ। এগুলো কেন করবেন বলেন তো? টিকটকে আপনি আছেন, আপনি চাইলে তো ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারতেন যে এরকম বিয়ে করা যায় কিনা। তাও ঠিক, তো মোবাইলে করছে, পরে বেশি দিন থাকি নাই, গ্রামে ফাটাই দিছে, বাড়িতে ফাটাই দিছে, আমি বাড়িতে চলে আসছি। মানে আপনি বিয়ে মনে করে চলে আসছেন এটা? বিয়ে মনে করে না, আমি আমার কন্টাক্ট শেষ। ও তখন পর্যন্ত আপনার সাথে সামনাসামনি দেখা হয় নাই? না না না, সামনাসামনি দেখা হয় নাই, তখন একটু একটু কথা টথা বলি এরকমই। হুম। পরে আমি দেশে যখন আসছি, দেশে আসার পরে আগে আমার আগের হাজবেন্ডের ডিভোর্স দেওয়াইছে, টাকা পয়সা সব ও দিচ্ছে কিন্তু। আপনি কাগজ পাঠাই দিয়েছেন আপনার হ্যাঁ, husband-কে? আমি ডিভোর্স পাঠাই দিছি। পরে আবার সামাজিকতা, আমাদের সমাজের মানুষ নিয়ে ওই কাজী টাজি আসছে, আসার পরে ও মোবাইলেই, আমি এলাকায়, কিন্তু ওর ফ্যামিলির কেউ নাই, আমার ফ্যামিলির সবাই আবার মোবাইলে, আবার বিয়ে হলো ভিডিও কলে? ভিডিও কলে। এইভাবে বিয়ে করা কি আমাদের মানে রিলিজিয়াসলি এটা কি পারমিটেবল? জানি না, কবে এরকম কিন্তু হচ্ছে। জি, তারপর? পরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ওর সাথে আমার আবার সম্পর্ক ঘনিষ্ঠ, সবসময় ফোনে কথা বলি। হ্যাঁ, পরে এক পর্যায়ে গিয়ে মেয়েকে আমি মার্কেটে নিয়ে যাব বলে চুরি করে নিয়ে আসি, ওরা তো আমাকে দিবে না। মেয়েকে কিন্তু ওরা অনেক অভাবে রাখছে, তারপরেও দিবে না। ওর দাদা দাদি, আমার বাবার বাড়ির পাশে একটা রুম ভাড়া নিছি, ওখানে থাকি। ও মাসে আমার 4,000 5,000 এরকম করে টাকা দেয়, এগুলা দিয়ে চলি, একলা থাকতে ভয় করে। পরে আমি আবার আম্মুর লগে শেয়ার করলাম, আম্মু কি করছে, আমাকে ওদের ঘরের পাশেই একটা বারান্দা নামানোর জন্য জায়গা করে দিছে। পরে ও দিছে 10,000 টাকা, আমার ছিল 10,000, এই 20,000 টাকা দিয়ে আমি একটা বারান্দা নামাই, ওখানে আমি শিফট করি, ওখানে থাকি মানে প্রাইভেট ওদের করে। বাড়ির বারান্দায়? হ্যাঁ, আমার বাপের বাড়ির বারান্দা। 1-1.5 বছর চলে যায়, এখন মানুষের নানান কটু কথা বলে, বিয়ে হয়েছে এখনো জামাই আসে না। আবার ও যখন এখন প্রতিনিয়ত আমার সাথে শুধু ঝগড়া করে, কেন ঝগড়া করে? কিস্তির টাকা উঠাইয়ে দেওয়ার জন্য প্রথমে উঠাই দিছি, ওগুলা সুদ করছে, পরের বার উঠানোর জন্য আবার ঝগড়া। তো এইগুলা দেখে আমার মনের ভিতরে একটা সন্দেহ লাগছে যে ওর ভিতরে কোন একটা কিছু আছে। আর এর ভিতরে তো প্রতি সপ্তাহ প্রতিদিন ও আমার কাছ থেকে নানান ভাবে ছবি ভিডিও গল্পের এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। জি, এটা একটু খেয়াল যে রাখবেন। ওর অফার করছে যে এভাবে, যে আমার বন্ধুর বউরাও তো বন্ধুদেরকে দেয়, তুমি আমার ওয়াইফ, আমাকে দিলে তোমার সমস্যা কোথায়? কি দেয়? প্রাইভেট ভাবে ছবিগুলো আর কি। হ্যাঁ। বন্ধুর ওয়াইফরা দেয়, আর তুমি দিলে সমস্যা কি? তা আমি বন্ধুর ওয়াইফরা দেয়, এটা ও জানলো এটা, কি? হ্যাঁ, আমি এবার এটাতে জিজ্ঞেস করি যে বন্ধুর ওয়াইফরা দেয়, তুমি কিভাবে জানো? আমাকে একটা ছবি দেয় খুবই বাজে। পরে বললাম যে তুমি কিভাবে দেখলা? পরে বলে কি যে বন্ধুর মোবাইল আমি নিছি, মানে ওর প্রাইভেটে ঢুকে গেছি, ওইভাবে আমি দেখছি, আমার মোবাইলে নিছি। কোন বন্ধু কি আসবে সেটা বলে না। পরে আমিও এক পর্যায়ে বিশ্বাস করে ফেললাম, ওর কথায় রাজি হইলাম। প্রথম দিলাম, 1 সপ্তাহ গেলে আবার শুরু করে। তা আমি না, আপনাকে অত সপ্তাহ দিলাম, আবার কি জন্য লাগবে? কয়গুলোকে আমি রাখি, দেখি তো আমি ডিলিট করে দিছি। তো এখন আমি যে না দিতে চাই, তাইলে আমাকে বলে কি যে নিশ্চয়ই তুই অন্য ছেলেদের সাথে কিছু করস, যাক এবার পরের সপ্তাহ আবার দি, এরকম ভাবে দিতে যাই। এবার এক পর্যায়ে যখন বুঝতেছি যে ওই আমার সাথে মানে কিরকম করতেছে, পরে আমি বাংলাদেশ থেকে টাকা তুলি, কিস্তির থেকে 1 লাখ টাকা তুলে ওরে বিদেশে পাঠাই টিকিট কাটার জন্য। টিকিট মানে দেশে আসবে? দেশে বিয়ের কত আসবে। বছর পরে এটা? বিয়ের প্রায় 2.5 বছর চলে গেছে, তখন তখনও আপনাদের দেখা হয় নাই? দেখা হয় নাই। এটা কেমন বিয়ে? আপনার খরচ টরচ দিত, ভরণ হ্যাঁ পোষণ হ্যাঁ দিত? দিত। পরে আসছে বাংলাদেশ, আপ ডাউন টিকিট কেটে 1 মাস 10 দিনের জন্য। আচ্ছা, এই প্রথম দেখা এই আপনার সাথে? প্রথম দেখা আমার। তো এই এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনলাম, আনার পরে যেদিন আসছে ওদিন ওর সাথে সামনাসামনি কবুল পড়াবে আর কি। তো আমাদের এলাকায় হুজুর আছে, রাত্রে বেলা কারা হুজুর, বলেছে এটা কবুল পড়াবে? আমার আম্মু আব্বু হুজুর আইনা আবার কবুল পড়াই দিছে। হুম। কবুল পড়াইয়া আমাদেরকে দিছে। পরের দিন গিয়ে ওকে আবার কাবিননামায় সাইন করাই আনছি। হুম। আসা প্রায় 12-13 দিন ছিল, তারপরে ওর ফ্যামিলি চাপ দিতেছে ওখানে যাওয়ার জন্য। হুম। ওরা শুনছে যে ওখানে আসছে বা এরকম। তো আবার কিছু টাকা ঋণ করে পরে ওরে নিয়ে ওদের বাড়িতে যাই, আমি সহ যাই। মেয়ে আমার বাপের বাড়িতে রয়ে গেছে, ওখানে প্রায় 15-16 দিন ছিলাম। পরেও আবার চলে গেছে বাহিরে। এবার ও ওখানে গাড়ি নিবে। আচ্ছা, ওর নিজে গাড়ি কিনবে? নিজে গাড়ি কিনবে, কিনে ও ওভারের মতো করে চালাবে? হ্যাঁ, উবারে চালাবে। তো ডাউন পেমেন্ট আর কি, কিছু টাকা দিয়ে মাসে মাসে কিস্তি দিবে এরকম। এই ছবি ভিডিও তো প্রতিনিয়ত এভাবে যাচ্ছেই। যদি না দিই রাগারাগি করে, রাগারাগি করলে আমি দিয়ে দিই, যা। আর আমার ঝগড়া করতে ভাল লাগে না। আমার ভাইয়ের কাছ থেকেও কিছু টাকা চাইছিল ধার, আমার ভাই দেয় নাই। তারপর থেকেও আমার ভাইয়ের নাম শুনতে পারে না। হুম। আর আমার ভাই যখন দেশে আসছে, এখন আমার সাথে ঝগড়া শুরু করছে। ও যেদিন দেশে আসছে ওই দিন থেকেই হুম। আমার ভাইয়ের সাথে আমাকে মিট করতে দিবে না। পর আমার ভাই আসার প্রায় 3-4 দিন চলে গেছে,
পরে এক পর্যায়ে এখন আমাকে হুমকি দিচ্ছে, তুই যদি আমাদের বাড়িতে না যাস তাহলে কিস্তির টাকা দিব না। পরে আমি ভয়ে বাইরে বললাম যে ভাই আমার শাশুড়ি অনেক অসুস্থ, এই জন্য আমি ওখানে যাই আবার চলে আসবো। তো ভাইয়ের আবার বিয়ের অনুষ্ঠান সামনে। পরে ভাই বলে কি তাহলে আপু বিয়ের অনুষ্ঠানে আগে আগে আইবি। চলে গেলাম ওদের বাড়িতে, শাশুড়ির সাথে ওরা আছে, এদের সাথে রয়েছি। মানে এমন একটা পর্যায়েও গেছে যে খাবার নিয়েও আমার শাশুড়ি মানুষকে বলছে যে আমি খাই বেশি, খাবার থাকে না ঘরে। আমাকে এদিকে আমার বাপের বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না, ডাইরেক্ট বন্ধ। ওর ওখানে আমার এখানে মানে এক ইমো অ্যাড করে রাখছে আর কি। আমার ইমোতে কে কল দেয় না দেয় সব ওর কাছে যাবে। পরে এক পর্যায়ে আমার এক মামি শাশুড়ি বলে যে তুই বাবা মার সাথে কি আর যোগাযোগ না করে থাকতে পারবি, তুই একটা কাজ কর, আর একটা ইমো আইডি চালু করে ওটা দিয়ে তোর বাবা মার সাথে কথা বলিস। তো আমিও সেম কাজটাই করছি। পরে ওইভাবে আমি ইমোতে আমার ফ্যামিলির সাথে কথা বলি। আমার মানে অনেক শখ, ভাইয়ের বিয়েতে একটু কত কিছু আয়োজন, ও আমাকে আসতে দেয় নাই। এত রিকোয়েস্ট করছি না। গায়ে হলুদের দিন রাত্রে আমি মোবাইলে কথা বলছি সবার সাথে, কিন্তু ওরা এটাকে ওর ভাই ওর মা এরা ইস্যু করছে যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলতেছি। পরে আমার ভাই যখন আবার বিদেশ চলে গেছে তখন আমাকে আসতে দিছে। সত্য দিছে কি আমি কি আলাদা রান্না করে খাইতে হবো। তারপরে আমার ভাই যে ঘর বানাইছে ওই ঘরে আমাকে ঘুমাইতে দিবে না। এবার শুরু করছে আমি ওরে ভিডিও করে দিতাম। তখন আপনি কোথায়? আপনার বাবার বাড়িতে? আমার বাপের বাড়ি। আমার ভাই একটা এখানে গেমস খেলতেছে আর আমি ঘরে, দরজা খোলা। তো অনেক রাগারাগি। পরে এক পর্যায়ে আমার ভাই 3টা-4টার দিকে যখন গিয়ে শুইছে তখন আমি ওরে ভিডিও কলে, পরে এবার বলতেছে যে তুই আগের দিন রাত্রে কারে আনছস রুমে। তো এটা নিয়ে আবার ঝগড়া। পরে ওখান থেকেই পরে বলছি যে আমি যতদিন পর্যন্ত আপনার সংসার করব আমি আর কখনো বাপের বাড়ি আসবো না। পরের দিনে আমি আবার ব্যাক করছি ওদের বাড়িতে। আপনি কি বিবাহিত ছিলেন এর আগে নাকি আপনি? না, আমি ওর প্রথম। আমার একটা ফুফাতো ভাই ফোন দিছে, তো ওনার সাথে কথা বলতেছি। আমার শাশুড়ি খাটে, ননদ খাটে, আমি নিচে শুইছি, ভিডিও কলে কথা বলতেছি। এর মধ্যে ওর ভাই ভিডিও কলে ওরে দেখাইছে। এটা ওরা খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে। এর ভিতরে ওর ভাই এসে আমার মোবাইল নিয়ে গেল, ফোন নিয়ে পরে দেখছে যে ইমো একটা। তো এই ইমোটা দেখে এবার ইমোটা ও নিয়ে নিছে। তখন ওই মোবাইলে একটা ফেসবুক আইডি ছিল আক্তার। ও কি করছে সব আইডি ওর কাছে নিয়ে গেছে। পরে সকালবেলা আমি হবে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে এর মধ্যে করে তুই বাড়ির থেকে বেরিয়ে যা। আমি যখন বেরোতে চাচ্ছি না তখন বলছে তাহলে তোর কিস্তির টাকা দিব না। এখন আমার ভিতরে একটা ভয় কিস্তির টাকার জন্য। পরে আমি আমার 1000 টাকা দিছে গাড়ি ভাড়া, আমিও কাপড় চোপড় নিয়ে বেরিয়ে চলে আসছি। পরে আমার এক বোনে একটা মেয়ে আছে ওখানে, মেয়ে শ্বশুর বাড়ি গেছি, এক রাত ওখানে ছিলাম। ওইখান থেকে আমি সোজা ঢাকা চলে আসছি আমার এক বান্ধবীর কাছে। এখন বলে কি যে কি করবি আমার নামে, যা মামলা করবি করবই, কিস্তি টাকা 1 টাকাও দিব না। যে মাসে আসছে ওই মাসে মোটামুটি আমার বান্ধবী স্বর্ণ টর্ণ বন্ধক দিয়ে এভাবে সেভাবে 1 মাসের কিস্তিটা আমি দিই। আমি আবার বাড়িতে আম্মুর সাথে যোগাযোগ করে আবার আমাদের এলাকার যে সর্দারের সাথে যোগাযোগ করলাম করে টোরে। পরে আবার কি করলাম, ওরে আমি ডাইরেক্ট একবারে চট্টগ্রাম কোর্টে গিয়ে অ্যাডভোকেট দিয়ে মামলা দিই। কাকে? আপনার হাজবেন্ডকে। হ্যাঁ। কিসের মামলা দেন? মামলা দিই যে যৌতুক বিরোধী করে একটা মামলা দিই। যৌতুক এবং নির্যাতন? নির্যাতন আইলে মামলা। হ্যাঁ, কত ওইভাবে সালে? এই 25 সালে। তখন ওর বাবা আবার আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে ওরে বকা কি জন্য মামলা দিছি। পরে আমি বলছি আপনার ছেলে কিস্তির টাকা দিব না বলছে, এই জন্য আমি মামলা দিছি। এক পর্যায়ে রাজি হয়েছে, কিস্তির টাকা দিবে, আমি ডিভোর্স পেপার দিতাম। তো কত টাকা দিবে? 1 লাখ টাকা দিবে, বাকি কিন্তু আরো রয়ে গেছে। তো আমি ডিভোর্স দিয়ে দিলে আপনি 1 লাখ টাকা দিবেন, পরে বাদ বাকি টাকা আমি দিয়ে দিব মাসে মাসে। বিশ্বাস আছে কোনো? আমার তো ভিতরে বিশ্বাস নাই। পরে ভুয়া একটা ডিভোর্স নামা দিয়ে ওর কাছ থেকে তখন 60,000 টাকা আদায় করছি আমি। ভুয়া ডিভোর্স দিয়ে 7,000 টাকা আদায় করছেন? হ্যাঁ, কম্পিউটার থেকে বানাই। তো কম জান না। এখনো 2,70,000 বাকি আছে। পরে যাই মামলার ওয়ারেন্ট পাঠাইছি। পাঠানোর পরে আমি ওকে ডিভোর্স দিব, বাট মামলা তুলে নিব, তাহলে 2,70,000 সব দিয়ে দিবে। যাক, টাকাটা দিছে, আমি ওরে ডিভোর্সও দিয়ে দিছি এবং মামলাও তুলে ফেলছি। যাক, শেষ লেনদেন। ওর সাথে আমার আর কোনো কিছুই নাই। পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমাকে একবার ফোন দেয়। ওর সবকিছু তো ইয়া করা, ওর সাথে আমার ফোন দিবে কেন? এটাই তো কথা। ফোন দেয়, ফোন দিয়ে আমি বিয়ে করতেছি এই সে, আমি আপনি যা মনে চায় তাই করেন। এভাবে করে করে এই যে 1 বছর চলে গেল। এর ভিতরে আমি প্রসেসিং করছি। ওদের বাড়িতে আমার পাসপোর্ট দিবে না ওরা। ওর বোনরে ফোন দিয়ে চাইছিলাম, দিব না। যাক, না দিলে নাই। পরে আমি নতুন করে পাসপোর্ট বানাইছি, বানাইটা নাইয়ে আমি একটা এজেন্সিতে জমা দিলাম যে বাইরে যাওয়ার জন্য। কিভাবে শুনছে আমি জানি না। এখন আমার হঠাৎ করে একদিন ফোন দিছে, ফোন দিয়ে বলে কি যে
তুই নাকি বাইরে যেতেছস? আমি কই, কে বলছে আপনারে? কয়, আমি শুনছি। তুই পাসপোর্ট আমাকে জমা দিবি। কেন? তুই বাইরে যেতে পারবি না। ডিভোর্স এটা হয় নাই। আমি কি তোরে মুখে তালাক দিছি? তাই আমি বলছি যে, এটা আপনি ১০ জনকে জিজ্ঞেস করেন। আপনার সাথে আমার এখন কোনো কিছু নাই। এখন ও আমাকে চাপ প্রয়োগ করতেছে। ওর কাছে আমি যাইতাম। মানে ও আমাকে ওর ওখানে কাতারে নিয়ে যাবে। এবং আমার মোবাইলে যা আছে, আগে যেরকম ছিল ইমো আইডি-টাইডি যা ছিল ওর কাছে, ওরকম করে দিতাম এবং আমার পাসপোর্ট ও যেখানে বলে ওইখানে আমি কুরিয়ার করে পাঠায় দিতাম। এভাবে রাত্রের বেলা ফোন দিয়ে আমাকে খুব চাপ প্রয়োগ করলো। আমি তখন রাজি হই নাই। আমি পরে লাস্টে তো ঝগড়া করতেছে, অনেক কিছু বলতেছে, আমি ফোন কেটে দিছি। বারবার কাটতেছে, বারবার করতেছে। পরে আমাকে ১ দিন সময় দিছে। কালকের দিন তোর সময়, এই কালকের দিনের ভিতরে আমারে পাসপোর্ট দিবি। আমি ওরে বলছি, পাসপোর্ট আমি এক জায়গায় জমা দিছি, ওখান থেকে আমি কিভাবে আনবো? অফিস থেকে আসার পরে আবার ফোন দিছে। কিরে পাসপোর্ট জমা দিবি, পাসপোর্ট আনছস? আপনার সাথে তো আমার কোনো কিছু নাই, তাহলে আমি কি জন্য দিব? এই কথা কেন বললাম? তুই দেখবি আমি কি করি। কি করবি মানে? আর আমি জানিও না যে আমার ফেসবুক আইডিটা এখনো ওর কাছে চালু। প্রথমে ২-১টা ছবি দিছে। ছবিগুলা দেওয়ার পর ও সবাই মানে এলাকার যারা আমার সাথে আছে, পরে, "কিরে আন্টি, আপনার আইডিতে এগুলা কি ছাড়তেছেন? আপনি কি পাগল হয়ে গেছেন?" আমি কই, "কি বলো যে আমার আইডি? আমি তো আইডি চালাই না।" "দেখেন আপনি।" পরে আমি মানে নাম সার্চ দিয়ে পরে দেখি। দেখার পরে আমার তখন ওইদিন রাত্রে আমি একদম একা থাকি একটা রুমের ভিতরে। আমার মনে হইছে যে এখন মনে হয় আমি ফাঁসি খাই মরে যাই। মানে আমার এতটা কষ্ট লাগতেছে, একমাত্র উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। যতবার আমি ফাঁসির কথা মনে করি ততবার আমার মেয়ের মুখটা আমার উপরে ভাসে। আমার মাথার ভিতরে যে এগুলা একটুও নাই। যে ও আমার লাইফটা নিয়ে যে এরকম করবে। আর আমার বাচ্চা, আমি ছাড়া তো ওর কেউ নাই। ওর বাবা তো ওর খোঁজ খবর কিচ্ছু নেয় না। পরে বারবার খালি এটাই মনে হইতেছে যে আমি কি করলাম? আবার আমারে ফোন দিচ্ছে। এবার আমিও অনেক কান্না করতেছি। আমি কই, "আপনি এগুলা কি করতেছেন? আপনি কি আমার সাথে সংসার করেন নাই? একদিন হলেও তো আমার সাথে ছিলেন। আপনার কি এগুলা মনে হয় না?" "আমি কি করি? আরো করমু, তুই আমারে পাসপোর্ট দে।" পরে আমি কই, "আচ্ছা কালকে দেখি কি করা যায়।" আমি এটা সেটা বলছি, এর পরে কি করছে? ডিলিট করছে। তারপরের দিন আবার যখন দেখতেছে যে ও ফোন দিছে, পরে আমি রাজি হই নাই। আমি কই, আমি কিভাবে যাবো আপনার কাছে? আমার সমাজ আছে, ফ্যামিলি আছে। আমার যেহেতু একটা বাচ্চা আছে, তাহলে আমার ফ্যামিলি দরকার। এরপরে আবার ছাড়া শুরু করে দিছে। এখন আর বন্ধ নাই। একটার পর একটা খালি দিতেই আছে, কিভাবে দিতেই দেয় এই আছে। ছবিগুলো? এগুলো তো ফেসবুকে পারমিট করার কথা না। আমি কিছু বুঝি না। আমার তার আইডি এটার ভিতরে দিচ্ছে। এরপর আরো ২টা-৩টা আইডি চালু করছে। আমার নাম দিয়ে আরকি। আপনার সাথে আর কাউকে লাগাইছে এই ছবিতে? হ্যাঁ, আমার সাথে আমার বাবাকে এড করছে। বাবা আমা বলতে সৎ বাবা? আমার যে বাবা আছে এখন, উনাকে এআই দিয়ে বসায় দিছে। তারপর আমার ছোট ভাই সোহেল, ওরও দিছে। তারপর আমার মামা, যে মামা আমারে ছোট থেকে বড় করছে, পালছে, সেই মামার ছবিও দিছে। এই আপনার সাথে এইগুলো ছবির সাথে? হ্যাঁ, এগুলো ছবির সাথে। তারপরে আবার এলাকার মানে আমাদের বিচার-আচার করে, আমরা যে এলাকায় সর্দার বলে আরকি, উনার ছবিও দিছে। সে মানসিকভাবে অসুস্থ। প্রথম কথা হচ্ছে এখানে কোনো বিচার করার কোনো সুযোগ নাই যে আসলে কে কাজটা করছে। ওনার কথা অনুযায়ী ওনার দ্বিতীয় হাসব্যান্ড করছে এটা, বাট ওনারও তো বক্তব্য থাকতে পারে। সেই বক্তব্য রাইট রং পরের বিষয়। উনি করছে কিনা আমরা ওনার কথা অনুসারে জাস্টিফাইও করতে পারবো না, বাট যিনি করেছেন তিনি মানসিকভাবে অসুস্থ এবং এটা অনেক বড় মাপের ক্রাইম। এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে। আপনি কি করেছেন এরপরে এই ছবিগুলো? কিছু দেয়, আবার ডিলিট করে, আবার আরেকটা দেয়। এরকম তার মানে এগুলো করতেছে। আপনার এলাকার সব লোক, যেহেতু এদের সাথে অ্যাড করছে, সব লোক জেনে গেছে, সব লোক দেখছে সব লোক দেখছে। এবং সব লোকের মোবাইল এগুলো। হ্যাঁ, সব লোকের মোবাইলে। কিছু মানুষ তো এগুলো ডাউনলোডও করে রাখছে। আবার ফোন দিছে, আবার থ্রেট দিছে। আমি ওর আপনার কাছে ফোনের রেকর্ড আছে এগুলো? হ্যাঁ, তো ফোনের রেকর্ড নিয়ে আপনি এগুলো নিয়ে পুলিশের কাছে গেছিলেন? গিয়েছিলাম। পুলিশ কি করেছে? পুলিশ বলতেছে যে মানে ও যেহেতু দেশের বাহিরে, এজন্য আমাকে বলে ডাইরেক্ট কোর্টে গিয়ে উকিল দিয়ে তারপরে মামলা দিতে। হ্যাঁ, করেন নাই কেন? আমি তো আর্থিক অবস্থায় দুর্বল। আমি যে টাকা বেতন পাই, এ টাকা আমার মেয়ের বেতন দিতে হয় মাসে। না না, এগুলো লেম এক্সকিউজ। আপনার এখন জীবন মরণের সমস্যা। ওই আপনাকে যদি ভবিষ্যতেও যদি কোনো মানুষ আপনার জীবনে আসে, সে তো প্রশ্ন করবে তুমি আইনি কোনো ব্যবস্থা নাওনি কেন। ধরেন আপনার ক্যান্সার হয়েছে, আল্লাহ না করুক, আপনি চিকিৎসা করাবেন না? হুম, তো আপনার এই ক্যান্সারের মতোই অবস্থা এখন, আপনি অবশ্যই কোর্টে গিয়ে মামলা করেন। পুলিশ তো আপনাকে ঠিকই বলেছে, মামলা হ্যাঁ, করেননি কেন? ওরা আপনি এখনই যান, এই অনুষ্ঠান শেষ করেই চলে যান। যদি সে ক্রাইম করে থাকে, আপনি যদি ভিকটিম হয়ে থাকেন, এবং আপনি তো এর আগে মামলা করছেন, আপনার উকিলের সাথে পরিচয় আছে, আপনি কেন এখন স্টেপ নেন নাই? আর এই ঘটনার মধ্যে আপনার দোষ কতটুকু, কার দোষ কতটুকু, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এইখানে কিছু অপরাধ হয়েছে, যে অপরাধ ভয়ঙ্কর রকমের অপরাধ।
আমি এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বলতে চাই। দেখেন, ওনাদের সম্পর্কের জায়গাটা থেকে ওনারা কিভাবে সম্পর্কে গেছে, কি হয়েছে না হয়েছে, এর চেয়েও ব্যতিক্রমী ঘটনা মানুষের জীবনে ঘটে এবং সেখানে এমন না যে তারা খারাপ থাকে, ভালো থাকতে পারে। তবে এই ধরনের সম্পর্কে উনি আসলে যেতে বাধ্য হয়েছে। ওনার আসলে গার্ডিয়ান কেই বা ছিল? সেটা আপনি বলতেই পারেন ওনার গল্প অনুসারে। আমরা সেই সমীকরণে নাই বা গেলাম। কিন্তু এইরকম টিকটকে পরিচয় বা সোশ্যাল মিডিয়াতে পরিচয় একটা মানুষকে না জেনে, না শুনে জীবনে গ্রহণ করা। তারপরে ১ম হাসব্যান্ডকে বিয়ের সাথে ডিভোর্স না দিয়ে তার সঙ্গে এ ধরনের একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া। এটাও ভুল। তার হাসব্যান্ড যে কাজগুলো করেছে আগের হাসব্যান্ড সেটাও তো ভুল। ভুল, 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 ভুল। কিন্তু এখানে যেই ভুলটা আমরা খুব কমন করি সেটা হলো, দেখুন উনি উনার হাসব্যান্ডের কাছে উনার ব্যক্তিগত ছবিগুলো পাঠিয়েছে, প্রাইভেট ছবিগুলো পাঠিয়েছে। অনেকেই পাঠান, যদিও এটা অনেক সময় বিপজ্জনক। কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ফুটপ্রিন্ট কখনো ডিলিট হয় না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। অনেকে মনে করেন কি আমি আমার মোবাইলে পাঠিয়েছি, ডিলিট করে দিয়েছি বা আমি আমার এখান থেকে পাঠিয়েছি, ডিলিট করে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটালি কখনো কোনো জিনিস ডিলিট হয় না। আই রিপিট, এটা কখনো ডিলিট হয় না। একবার আপনি নিয়েছেন মানে এটা কোনো না কোনো ফরম্যাটে এটা আছে। হয়তো আমাদের সেই লেয়ারে যাওয়ার মানে টেকনিক্যালি সেই অ্যাডভান্টেজ হয়তো জনসাধারণের হাতে আসে না বলে জনসাধারণ এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়ার না। জনসাধারণ মনে করে ডিলিট করে দিয়েছি, ডান। কিন্তু এই কথাগুলো আমি বলছি এ কারণে, ধরেন উনি যেগুলো ছবি ওনার হাসব্যান্ডের কাছে বা ভিডিও কলে যে জিনিসগুলো পাঠিয়েছে, এগুলোর তো এক ধরনের ডকুমেন্ট। এটা বেহাত হতে পারে। সচেতনতার জায়গা থেকে ওনার তো ১ম এই সচেতন হওয়া উচিত ছিল, যেখানে ওনার হাসব্যান্ড অন্য কোনো মহিলা ওনার ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে ওনার ফ্রেন্ডের ওয়াইফের ছবি দেখাচ্ছে। তার মানে ওনার প্রাইভেসির জায়গা থেকে তো উনি কনসার্ন হতে পারত যে আমার কোনো একটা ছবি যদি আমি দেই, তাহলে ওরা তো অনেক মানুষ একসঙ্গে আছে। তাহলে এইরকম আমার ছবিও অন্য কাউকে এসে দেখাবে কিনা? তো মূল কথা হচ্ছে হাসব্যান্ড ওয়াইফের ভিতরে এত কিছু বিবেচনা করে এই জিনিসগুলো হয় না। যেহেতু এটা একটা অন্যরকম সম্পর্ক, সুতরাং সেই সম্পর্কের জায়গা থেকে হয়তো প্রাইভেট কিছু বিষয় এসছে। কিন্তু এই প্রাইভেট বিষয়গুলা দেওয়া ভুল কি ভুল না সেটা ব্যক্তি বিশেষে একেকজনের কাছে একেক রকম মতামত। এটা আপেক্ষিক। কেউ বলবে এটা ঠিক আছে, কেউ বলবে এটা ঠিক নাই। আমি দুটো মতকেই সমর্থন করছি। কিন্তু যেই জিনিসটা সবচেয়ে বড় ভুল হয়েছে সেটা হলো এই ছবিগুলো দেয়ার পরে যদি, আই রিপিট যদি, যে পক্ষকে উনি দিয়েছেন সেই পক্ষ থেকে এগুলোকে পাবলিশ করা হয় সোশ্যাল মিডিয়াতে, সেটা যদি উনি একবারের জন্যও করেন, করে দিয়ে যদি ডিলিটও করেন, আমি আবারও বলতেছি আমার সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে সতর্ক করার জন্যে। কারণ আমি জানি আমার এই অনুষ্ঠানটা অসংখ্য মানুষজন দেখবেন এবং আপনারা বাংলাদেশের আইন সম্পর্কে সচেতন। আপনারা যদি কেউ ভুলেও রাগের বশবর্তী হয়ে ইমোশনালি যদি এই কাজটা কেউ করেন, কারো ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছেন, আপনি হয়তো আইডিও ডিলিট করে দিলেন বা আপনি স্ক্রিনশট অন্য কেউ নিয়ে রেখেছে, আপনি হয়তো আইডি তার নাই এবং যাকে এটা করেছেন সে যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, স্ক্রিনশট নিয়ে হোক, ওই তাৎক্ষণিকভাবে ওই যদি লিঙ্কটা নিয়ে রেখে সে যদি ব্যবস্থা গ্রহণ করে, আপনি ১০ বছর পরে বাংলাদেশে আসলেও, ২০ বছর পরে বাংলাদেশে আসলেও, এমনকি ৫০ বছর পরে বাংলাদেশে আসলেও আপনার বিরুদ্ধে মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। মামলাটা এখন করে রাখতে হবে। আপনি যেদিন বাংলাদেশে আসবেন সেদিনই আপনি অ্যারেস্ট হবেন এবং সেদিনই আপনাকে কোর্ট ফেস করতে হবে। আমি আবারও বলছি, ঘটনায় ওনার ক্ষেত্রে কী ঘটেছে আমরা জানি না। কিন্তু সবাইকে সচেতন করবার জন্য। এখানে ২ জনের লাইফই কিন্তু রিস্কি হয়ে গেছে। একটা হচ্ছে ওনার সামাজিকতা অনেকখানি নষ্ট হয়েছে। শুধুমাত্র ওনার না, ওনার সাথে জড়িয়ে ওনার যে আত্মীয়স্বজন যাদের ছবি দেওয়া হয়েছে, কিছু, কিছু জিনিস তো ডেফিনিটলি আমাদের জায়গা থেকে আমরা চেক করে তারপরে ওখানে এটাকে বসিয়েছি। উনি যা বলছে সেটা সত্য। বিশেষ করে একটা বৃদ্ধ মানুষ ৬০-৭০ বছর বয়স, সে কিভাবে এআই বুঝবে? সে যখন দেখবে তার আ মেয়ের সাথে তাকে জড়িয়ে এ ধরনের ছবি দেওয়া হয়েছে, কতটা ভয়ংকর হতে পারে আপনি চিন্তা করে দেখেন। তার সামাজিকতা কতটা ক্ষুণ্ণ হচ্ছে বা ওই সর্দারের সামাজিকতা কতটুকু ক্ষুণ্ণ হচ্ছে। তার মানে এনারা সবাই চাইলে বাংলাদেশের আইন ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যদি কেউ এরকম কোনো ভিকটিম হয়ে থাকেন, আপনি একটা মামলা করে রাখেন। আর যা ক্ষতি হওয়ার সামাজিকভাবে সেটা তো আপনার হবেই। ডেফিনিটলি ওনারও হয়েছে। কিন্তু মামলা করতে আপনি কখনো পিছপা হবেন না। আপনি অবশ্যই মামলা করবেন। মামলা করে রাখেন। এবার ঘটনাটা কি ঘটবে আপনাকে বলে রাখি। সাধারণত আমার প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থাকেন তারা মনে করেন আমি তো দেশের বাইরেই আছি, কি হবে? ৫ বছর ১০ বছর বা যাবেই না দেশে। মানুষ যখন রাগের মুহূর্তে থাকে, মানুষ যখন ভয়ংকর রকমভাবে ক্রোধের মুহূর্তে থাকে, মানুষের যখন তখন কোনো হিতাহিত জ্ঞান থাকে না এবং মানুষ তখন ভয়ংকর রকম কিছু ভুল করে ফেলে। এই ভুলগুলো কখনো, কখনো তাকে সারাটা জীবন সাফার করায়। ধরেন উনি ওনার ওয়াইফের প্রতি খুব ক্রেজি হয়ে গেছে, এক্স ওয়াইফের প্রতি। আমি আবারও বলছি, ধরে নিচ্ছি। কারণ অপর পক্ষেরও অনেক বড় বক্তব্য থাকতে পারে এখানে। যাকে নিয়ে উনি অভিযোগগুলো করলেন, তার হাজারটা বক্তব্য থাকতে পারে ওনার এগেইনস্টে। সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা এটা নিরূপণ করছি না। বাট সিচুয়েশনটা কী হতে পারে? যদি সত্য হয় অথবা সত্য নাও হয়, এই যে যেই লোকটা ওনার এগেইনস্টে গিয়ে এই কাজটা করল, সে যেই করুক না কেন, সে হয়তো প্রচণ্ড রকমভাবে তাকে চেয়েছে
এবং চাওয়া পূরণ হয়নি, তখন তার ক্ষতি করে দিয়েছে, কাইন্ড অফ অ্যাসিড ছুঁড়ে মারার মতো। এই যে ক্ষতিটা করলো, উনি ভয়ঙ্কর রকমের ইমোশনের জায়গা থেকে ক্ষতিটা করেছে, রাগের মধ্যে থেকে ক্ষতিটা করেছে। এই রাগ এবং এই ক্ষতি, এই ইমোশন, এটা কিন্তু সারা জীবন ধরে উনি ক্যারি করবে না। সময়ের পরিক্রমায় এটা একসময় ওনার জীবনে খুবই ভুলে যাওয়ার মতো একটা ঘটনা হবে। আই রিপিট, উনি এই ইমোশনে থাকবে না। যে ইমোশনে ওনার ওয়াইফের প্রতি উনি বারবার হাত বাড়াচ্ছে বা ওয়াইফকে ডিক্টেট করতেছে এটা করতে হবে, এক্স ওয়াইফকে, সেই ইমোশন উনি থাকবে না। আজ থেকে ৫ বছর পরে হোক, ৬ বছর পরে হোক, ৭ বছর পরে হোক, এই সম্পর্কটা একেবারেই থাকবে না এবং উনিও এই সম্পর্ক থেকে বের হয়ে যাবে। তখন আর ইমোশন ওনার প্রতি, এই ভদ্রমহিলার প্রতি এরকম থাকবে না, যদি ঘটনাটা এরকম ঘটে থাকে, আই রিপিট। কিন্তু ওই ৬ বছর পরে মামলা থেকে যাবে। এই ১০ বছর পরে উনি যদি কোনো এখন অ্যাকশন নেয়, এই মামলা থেকে যাবে। উনি যেদিনই বাংলাদেশে ফিরুক না কেন, যখনই বাংলাদেশে ফিরুক না কেন, ধরুন ১০ বছর পরে উনি খুব সুন্দর একটা সম্পর্কের মধ্যে আছে, যে লোকটা এই খারাপ কাজটা করেছে সে খুব সুন্দর একটা সম্পর্কের মধ্যে আছে, সে হয়তো অন্য কোনো মেয়েকে নিয়ে সুন্দর একটা সংসারের মধ্যে আছে, সে হয়তো বিদেশে খুব ভালো একটা অবস্থানে আছে, কিন্তু সে ভালো থাকতে পারবে না, কারণ তার কাঁধের ওপরে এই মামলাটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আর এই রকম একটা সাইবার ক্রাইম মামলা বছরের পর বছর ফেস করা, বিচারের কথা বাদই দেন, বাংলাদেশে একটা মামলা হয়ে যাওয়ার পরে কোর্ট কাচারিতে দৌড়ানো এবং এই মামলা ফেস করা, এটা যে কত কঠিন, যারা করেছে তারাই জানে। সুতরাং আজকের এই গল্প থেকে আপনি যদি শিক্ষা নেন, দুটো জায়গাতেই শিক্ষা নিতে পারেন বা আমাদের নেয়ার আছে। সেটা হলো, হ্যাঁ, যে কোনো সম্পর্কে আপনি জড়ানোর পরে আমাদের সোসাইটিতে এগুলো খুব অহরহ। ব্যক্তিগত ছবি দিয়ে দেওয়া হয়, বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছে, গার্লফ্রেন্ডকে দিচ্ছে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনার এই ব্যক্তিগত ছবিগুলো সারাটা জীবন এটা ব্যক্তিগতই থাকবে? আপনি কি নিশ্চিত? যদি নিশ্চিত না হয়ে থাকেন, তাহলে এই ছবিগুলো দেয়ার আগে ১০০ বার চিন্তা করুন। যাকে দিচ্ছেন সে কি আপনার ধরাছোঁয়ার বাইরে নাকি ধরাছোঁয়ার মধ্যে আছে? ১০০ বার চিন্তা করুন। সে যদি এক্সপোজ করে দেয় কোনো কারণে, রাগের বশবর্তী হয়ে বা অন্য যেকোনো কারণেই হোক না কেন, যতটা ক্ষতি আপনার করে ফেলবে, সেই ক্ষতির দ্বারা তার কি নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? সে কি তার কথা চিন্তা করবে নাকি করবে না? এগুলো চিন্তা করুন। চিন্তা করার পরেও আপনার যদি মনে হয় আপনি এই ধরনের সম্পর্কে স্বেচ্ছায় জড়াবেন, চয়েস তো আপনার। কারণটা হচ্ছে, কোনো সম্পর্কই আসলে এভারলাস্টিং না। আপনার হাসব্যান্ড সে, আপনার সবচেয়ে পছন্দের মানুষ সে, বা আপনার ওয়াইফ সে, যাকে ছাড়া আপনি চিন্তাই করতে পারছেন না। ১০ দিন পরে সম্পর্কটা এতটা স্মুথ থাকবে কে বলেছে? তখন এগুলো যে হাতিয়ার হিসেবে ইউজ হবে না, তার গ্যারান্টি কোথায়? সুতরাং চিন্তা করুন। আর যদি ভিকটিম হয়েই থাকেন, অবশ্যই, অবশ্যই আইনের দ্বারস্থ হবেন। অবশ্যই আইনের দ্বারস্থ হবেন। ঠিক আছে? এ ব্যাপারে কোনো ধরনের কোনো কার্পণ্য করবেন না। আপনার গল্পটা তো এখন এই জায়গাটায় দাঁড়ায় আছে। আপনি কি হুম। দেশের বাইরে যাওয়ার ট্রাই করছেন এখন? হ্যাঁ, করতেছি। আর ওর বাবাকেও বলছি। ওর বাবাও কোনো বিচার করে না। ওর বাবা ১ম পর্যায়ে যখন ওরে বলছে, ডিলিট করে দিছিল। পরবর্তীতে আবার ছাড়ছে। ছাড়ার পরে ওর বাবারে আমি আবার বলছি। বলার পরে ওর বাবার সাথে উল্টা গরম। ও বাড়িতে টাকা-পয়সা দেওয়া বন্ধ করে দিছে। মানে ওর বাবার আপনি সমস্ত প্রমাণ নিয়ে আপনার লয়ারের সাথে গিয়ে আপনি কোর্টে গিয়ে মামলা করেন। ঠিক আছে? এখনো হইছে যে ও আমার আইডিতে ছাড়তেছে। মানে আমি যে আইডি চালাইছি। আপনার আইডি হ্যাঁ, আপনার হাতে নাই। হুম, বাংলাদেশের সাইবার ক্রাইম ইউনিট এগুলা বুঝবে। হ্যাঁ, আপনি সমস্ত কিছু দায়ের করে তথ্য প্রমাণ নথিপত্র নিয়ে আপনি মামলা দায়ের করেন। এখন ও যদি বলে ভবিষ্যতে যে না এটা আপনি করছেন বা অন্য কেউ করছে, দায় নাই ওর, সেটা তোর কোর্টে প্রমাণ করতে হবে। হুম, সেই পর্যন্ত যাক বিষয়গুলো। ঠিক আছে? কিছু, কিছু জিনিস তো আপনি আমাকে দেখিয়েছেন যে আপনার ওই সর্দারের সঙ্গে ছবি, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার বাবার সঙ্গে ছবি। দর্শক, এখানে যে ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছে, এখানে সোশ্যাল মিডিয়ার কিছু নর্মস বা কমিউনিটি গাইডলাইন মেইনটেইন করেই উনি পাবলিশ করেছে। যে কারণে ছবিগুলো পাবলিশ করার সঙ্গে, সঙ্গে আইডি ভ্যানিশ হয়ে যায় নাই। ইন্টারেস্টিং। ও ছাড়া মানে আমার আর পৃথিবীতে মনে করেন আর কারো কাছে আমার এরকম কোনো ছবি নেই। আপনার জন্য গুড লাক। আর আপনি গল্পটা কেন বলতে আসলেন আজকের এই সোশ্যাল মিডিয়াতে? আমি এইজন্যই এখানে আমরা বলতে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে উনি যাদের নাম এখানে বলেছে, যেই পরিচয়গুলো এখানে, সমস্ত পরিচয় আমরা হিডেন করে দিয়েছি। কারো নাম, কারো বিষয়ে আমরা কোনো আ উম মানে কে ঘটনা ঘটিয়েছে উনার জীবনে সেগুলো আমরা বিস্তারিত এখানে আনিনি। তবে হ্যাঁ, যদি উনি বলেছে আমার সেকেন্ড হাসব্যান্ড এই কাজগুলো করেছে। এখন সেকেন্ড হাসব্যান্ডের নাম পরিচয় আমরা কিছুই এখানে এক্সপোজ করিনি। যদি উনার সেকেন্ড হাসব্যান্ড এখন স্বেচ্ছায় বাংলাদেশে এসে যদি বলতে চায়, "না, আমারও কিছু বক্তব্য আছে। উনি যে বলে গেছেন, আমি সেই ব্যক্তি, এই দেখেন আমি। উনি আমার নামে অভিযোগ দিয়েছে, আমি বক্তব্য দিতে চাই।" সেই দরজা অলওয়েজ ওপেন আছে আমাদের এখানে। উনি চাইলে এসে বক্তব্য দিতে পারেন। জি। আমি এইজন্যই বলতে আসছি যে আমার মতো এরকম কোনো প্রবাসীর বউ যেন এরকম স্বামীকে ভালোবাসবে কিন্তু বিশ্বাস যেন না করে।
কারণ আমি বিশ্বাস করে ওরে এত কিছু দিয়ে যে এই প্রতারণার শিকার আমি হয়েছি, এখন আমার প্রতিনিয়ত ইচ্ছে করতেছে যে আমি এখনই মরে যাই। মরে গেলে মনে হয় আমি এগুলো শুনবো না, দেখবো না। তো এই আমার বারবার খালি মরে যাওয়ার ইচ্ছা হয়, মানে আমার নিজের জীবনের প্রতি একটা ঘৃণা জমে গেছে, যে আমি এটাই চাই যে আমার মতো আরো আরো কোনো মেয়ে যেন এরকম বিশ্বাস না করে আমার কাছ থেকে দেখে। মানে আমার জীবন তো নষ্ট, আমার জীবনটা তো লাইফ শেষ করে দিয়েছে এগুলা করে, মানে আর কোনো মেয়ের জীবন যাতে এরকম না হয়। জীবনে যারা করছে ওরা যেন সতর্ক হয়ে যায়, আর কোনো নারী যেন এরকম ভাবে প্রতারণার শিকার না হয়, যে হাজবেন্ডকেও যেন বিশ্বাস না করে এভাবে। আমি তো হাজবেন্ডকে বিশ্বাস করছিলাম, আমি তো অন্য কোনো পুরুষে বিশ্বাস করি নাই। অন্য পুরুষে বিশ্বাস করলে হয়তো বা বলতে পারতাম যে ওর সাথে আমার কিছু হয়নি, আমি কি জন্য করলাম, কিন্তু ও তো আমার বিয়ে করা হাজবেন্ড ছিল। তো ওরে বিশ্বাস করে আমার লাইফে যে এতটা, মানে এতটুকু নেমে আসছে, এরকম যেন আর কোনো বোন, কোনো মা, কোনো প্রবাসী ওয়াইফের ক্ষেত্রে যাতে আর না হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার কথাগুলো উনিই বলে দিয়েছে। আমরা সবাই সতর্ক হই আমাদের জায়গা থেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শেষ করছি। সালামু আলাইকুম।